আব্বু, আমি কি করলাম? তোর এত বছরের কষ্ট, পরিশ্রম সব কিছু রাগের মাথায় এক মুহূর্তের মধ্যেই শেষ করে দিয়েছি। আসলে ওকে দেখে নিজেকে সামলাতে পারিনি। কি করে সামলাই এই শয়তানের জন্য? তুই বাবা ডাক শুনতে পাসনি? আমার ছেলের বউটা মৃত্যুর সাথে লড়াই করছে, ওর কারণে ওই এতদিন তুই ছটফট করেছিস, তা দেখে মাথায় রাগ চেপে যায়, তাই তো ওকে মেরে দিয়েছি। বাবা, তোমার রাগের জন্য আজকে আমি আমার পরিবারের খুনি কে তা জানতে পারলাম না। এত বড় ভুল আমার হলো কেমনে? আমার বন্ধুর কাছে গিয়ে কি জবাব দেবো? এত বছর যাকে তুই দিন রাত এক করে খুঁজছিলিস, তাকে পেয়েও খুনিকে জানাতে পারলি না, শুধু আমার ভুলের জন্য। আমার রাগ তোর এত বছরের চেষ্টা, পরিশ্রমকে শেষ করে দিয়েছে। যে অতীতের জন্য তুই একটা রাতও ঠিক করে ঘুমাতে পারিসনি, সেই অতীতের পর্দা খুলতে পারলি না আমার কারণে। কেন আমি নিজের রাগকে কন্ট্রোল করতে পারি? তা ভাবলে নিজের প্রতি ঘৃণা হয়েছে। না না, আমি আর বাঁচতে চাই না। কথাটা বলে সাখাওয়াত হোসেন নিজের হাতে থাকা পিস্তলের ট্রিগার চেপে ধরে নিজের কপালে ঠেকিয়ে গুলি করতে নেয়। প্রিন্স দ্রুত তার হাত ধরে পিস্তল উপরের দিকে তাক করে। সাথে সাথে বিকট শব্দে সবাই চমকে উঠল। ঘটনা এত দ্রুত ঘটেছে যে গার্ডেরা ভেবেছে হয়তো সাখাওয়াত হোসেন বা তাদের বস প্রিন্স মাহমুদ আহত হয়েছে। গার্ডেরা তাড়াহুড়া করে প্রিন্সের কাছে আসতে নেয়। প্রিন্স সেদিকে তাকে গার্ডদের বলে, একজন ডোন্ট ওয়ারি, আমি ঠিক আছি, তোমরা এখান থেকে যাও। ও হ্যাঁ, আরেকটা কথা, যাওয়ার আগে রাশেদ হাসানের লাশটা নিয়ে যাও। আর শোনো, আমার তৈরি নিজস্ব যে ডোম ঘর আছে না, গার্ড প্রিন্সের কথা শুনে বলল। জি বস। প্রিন্স গার্ডদের দিকে তাকিয়ে বলল, রাশেদ হাসানকে আপাতত ওখানে রাখার ব্যবস্থা করো। ওর মৃতদেহ কোবরার জন্য উপহার হিসেবে পাঠিয়ে দেয়া হবে। অবশ্যই তার আগে মেহেক এবং মনকে রাশেদ হাসানের লাশ দেখাবো, তাই এই লাশ ফ্রোজেন করার ব্যবস্থা করো। গার্ডগুলো প্রিন্সের হুকুম পেয়ে রাশেদ হাসানের লাশ নিয়ে সেখান থেকে চলে গেল। ওরা চলে গেলে প্রিন্স মাহমুদ সাখাওয়াত হোসেনের দিকে তাকিয়ে রেগে বলল, বাবা, তুমি কি পাগল হয়ে গেছো? আর একটু হলেই তো তোমার মাথা ভেদ করে গুলি বেরিয়ে যেত। বাবা, তুই আমাকে কেন মারতে দিলি না? আমার জন্য তোর এতদিনের অপেক্ষা শেষ হয়েও হলো না। শুধুমাত্র আমার জন্য তোর হৃদয়ের মাঝে এত বছর ধরে যে আগুন জ্বলছে, তা নেভাতে পারলি না। প্রিন্স বাবা, তুই এখান থেকে চলে যা, আমি বাঁচতে চাই না, আমাকে মরতে দে। যে বাবা সন্তানের কষ্ট দূর না করে বাড়িয়ে দেয়, তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। কথাটা বলে প্রিন্সের কাছ থেকে পিস্তল কেড়ে নিতে গেলে প্রিন্স মাহমুদ সাখাওয়াত হোসেনকে জড়িয়ে ধরে বলল, বাবা, এমন সিদ্ধান্ত নেওয়ার আগে তুমি একবার ভেবে দেখেছো তুমি আমার জীবনে কতটা জড়িয়ে আছো? তোমার জন্য আজ এই প্রিন্স বেঁচে আছে। বাবা মা বোনকে হারিয়ে এখনো বেঁচে আছি একমাত্র তোমার কথা ভেবে। যে তুমি আমার জন্য স্ত্রী সন্তানকে ত্যাগ করেছো, সেই তুমি আজকে আমাকে ছেড়ে চলে যেতে চাচ্ছিলে। বাবা, আমি তো জানি তুমি আমাকে ও মেহেককে কতটা ভালোবাসো, তাই তো রাশেদ হাসানকে দেখে তুমি ঠিক থাকতে পারোনি। আর তুমি এত ভাবছো কেন বাবা? সত্য হচ্ছে সূর্যের আলোর মতো পরিষ্কার, যা হয়তো কিছু সময়ের জন্য চাপা পড়ে যায়, কিন্তু একদিন তা উন্মোচন হবেই হবে। তাই আপাতত এসব নিয়ে ভাবতে হবে না। তুমি ট্রাভেল করে এসেছো, রেস্ট নাও। সাখাওয়াত হোসেন প্রিন্সের কপালে চুমু দিয়ে বলল, বাবা, আমি তো শুধু তোর কথা ভেবেই বেঁচেছিলাম। এখন তো তুই আর মেহেককে আমায় বাঁচার অবলম্বন। ও, আর একটা কথা, আমি পরে রেস্ট করব, আগে মেহেককে মামুনিকে দেখে আসি। এখন তোমার হসপিটালে যাওয়ার দরকার নেই, তুমি সোজা এখন নিজের রুমে গিয়ে রেস্ট করবে। আমি আর কোনো কথা শুনতে চাই না। সাখাওয়াত হোসেন আদরের ছেলের কথা ফেলতে পারেনি, তাই তো ভদ্রলোকের মতো চোখ মুছে চুপচাপ বাড়ির ভিতরে ঢুকে গেল। প্রিন্স এখনো বাগানে বসে আছে। সাখাওয়াত হোসেন যখন রাশেদ হাসানকে গুলি করে, সে সময় প্রিন্সের মনে হয়েছে তীর এসে তরি ডুবতে দেখে ক্ষণিকের জন্য সাখাওয়াত হোসেনকে নিয়ে মনে সন্দেহ ঢুকে গেল। সাখাওয়াত হোসেন তার পরিবারের খুনি নয় তো?
না হলে খুনির নাম বলার আগেই রাশেদ হাসানকে সাখাওয়াত হোসেন গুলি করলো কেন? কিন্তু পর মুহূর্তে মনে পড়ে যায় এই সেই সাখাওয়াত হোসেন যে প্রিন্সকে নতুন জীবন দিয়েছে। ওর জন্য সাখাওয়াত হোসেন তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, আর ও কিনা এই সেই লোকটিকেও ক্ষণিকের জন্য সন্দেহ করেছে। ঠিক এমন চিন্তাকে মানুষটাকে কতটা ভালোবাসে যে রাশেদ হাসানকে মারার অনুশোচনায় নিজের জীবন পর্যন্ত দিতে ব্যাপরা হয়ে ওঠে। প্রিন্স যখন ভাবনায় মশগুল হয়েছিল সে সময় রনি এসে তার কাঁধে হাত রেখে বলল, বস কিছুক্ষণের মধ্যেই ফজরের আজান দিয়ে দিবে, একটু বিশ্রামের প্রয়োজন আপনার। আবার ভোর হলেই তো আপনার হসপিটালে ছুটে হবে। রনির কথা শুনে প্রিন্স দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, রনি, আমাকে নিয়ে তুমি ভেবো না। নির্ঘুম রাত কাটালে তুমি পরের দিন ঠুলতে থাকো। তাই তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, আর আমি সব ঠিকঠাক করে আসছি। প্রিন্সের কথা শুনে রনি যায়নি। প্রিন্স জানিয়ে এ ছেলে ওকে না নিয়ে এখান থেকে সরবে না। তাই প্রিন্স রনিকে বলল, আমি পানি দিয়ে জায়গাটা পরিষ্কার করি, দাঁড়িয়ে না থেকে তুমি আমার সাথে হাত লাগাও তো। প্রিন্সের কথা শুনে রনি মুচকি হেসে কাজে নেমে পড়ল। বাগানের কাজ শেষ করে গোসল করে ফজরের নামাজ পড়ে ভাবে সোনালি যেহেতু ওখানে আছে সেহেতু সে ঘন্টাখানিক ঘুমিয়ে নেবে। অবশ্য ঘুমানোর আগে জনকে মেহেকের জন্য চিকেন স্যুপ করতে বলে। সে খুব ভোরে হসপিটালে যাবে। যাওয়ার সময় সে মেহেকের জন্য স্যুপ নিয়ে যাবে। ওদিকে প্রিন্স ঘন্টাখানিক ঘুমাবে ভাবলেও প্রায় 3 ঘন্টা ঘুমিয়েছে। ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ লাগছে। উঠে দেখে 7টা বেজে গেছে। তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে ওর বাচ্চাকে যেখানে মাটি দিয়েছে সেখানে গিয়ে কিছুক্ষণ বাচ্চার সাথে কথা বলে অশ্রু বিনিময় করে নেয়। প্রিন্সের এখন প্রতিদিনের রুটিন হচ্ছে সকালে ও রাতে বাচ্চার সাথে দেখা করা, কথা বলা। প্রিন্স ওর সাথে দেখা না করে কোথাও যায় না। এখানে আসলে মনে হয় ওর বাচ্চাটাকে অভিযোগ করছে কেন সে ওকে খুঁজতে দেরি করেছে, কেন ওরা তাকে বাঁচতে দেয়নি, কি দোষ ছিল ওর। তখন প্রিন্স উত্তর দেওয়ার ভাষা হারিয়ে ফেলে। চোখের অশ্রুই তখন সম্বল। প্রিন্স কিছুক্ষণ ওখানে কাটিয়ে বাড়ির ভেতরে ঢুকে জনকে স্যুপের বক্স দিতে বলে। জন তার বসের কথা মতো হটপটের ভিতরে স্যুপ দিয়েছে। প্রিন্স হটপটের বাটি হাতে নিয়ে কিছু একটা ভেবে জনকে একটা এক্সট্রা বাটি ও চামচ আনতে বলে। জন তার বসের কথা মতো দ্রুত গতিতে বাটি ও চামচ নিয়ে প্রিন্সের সামনে হাজির হয়। প্রিন্স হটপট খুলে সেখান থেকে বাটিতে কিছুটা স্যুপ তুলে জনকে খেতে বলে। জন কোনো কথা না বলে গরম স্যুপ ফু দিয়ে খেতে লাগলো। জন এটা ভালো করেই জানে বস কোনো খাবার জিনিস খাওয়ার আগে তাকে দিয়ে চেক করায় ঠিকঠাক আছে কিনা। এদিকে প্রিন্স জনকে 20 মিনিট তার সামনে বসিয়ে রাখে। যখন দেখে জন ঠিকঠাক আছে তখন স্যুপের বক্স নিয়ে হসপিটালে যায়। প্রিন্স সবসময় সচেতন থাকার চেষ্টা করে। তার শত্রুর অভাব নেই। কোন শত্রু কখন কোন দিক দিয়ে হামলা করবে তা ঠিক নেই। দেখা যাবে খাবারে কিছু মিশিয়ে তাকে মারতে চাইতে পারে, সেজন্য রিস্ক নিতে চান না। তাই তো সব খাবার খাওয়ার আগে জনকে দিয়ে পরীক্ষা করান। মেহেক একদিনে প্রিন্সের দিকে তাকিয়ে আছে। মানুষটা তার জন্য বাসায় থেকে খাবার নিয়ে এসেছে, কিন্তু নিজে খাওয়ই দেয়নি। নার্সকে ডেকে মেহেককে খাওয়াতে বলে, কিন্তু তবুও নিজে খাওয়াবে না। মেহেক অনিচ্ছা সত্ত্বেও অল্প একটু খেয়েছে, তবে মনের মধ্যে কষ্টে গলা আটকে আসতে চায়। প্রিন্স এখানে এসেছে প্রায় 2-3 ঘন্টা হয়েছে। এর মধ্যে একবারও মেহেকের সাথে কথা বলেনি, এমনকি তার দিকে ফিরেও দেখেনি। আপন মানুষটির এমন পরিবর্তন মেহেক মেনে নিতে পারছে না। মেহেক সিদ্ধান্ত নিয়েছে তার ভুলের জন্য প্রিন্সের কাছে সে ক্ষমা চাইবে। প্রিন্সকে দেখে সে যদি তার নিজের কর্মের জন্য লজ্জা ও ভয়ে চুপসে থাকে তো ওদের সম্পর্কটা আরও সামনে এগোবে না। সম্পর্ক মাঝপথেই ভেঙে গুড়িয়ে যাবে। বিয়ের পরপর যদি এই সম্পর্কটি ভেঙে যেত তাহলে তখন ওর থেকে বেশি খুশি কেউ হতো না। কিন্তু যখন থেকে জানতে পেরেছে প্রিন্স ওকে বাঁচাতেই বিয়ে করেছে, না হলে ওকে কারো রক্ষিতা বা নিশিকন্যার পরিচয় বহন করতে হতো। হয়তো এসব সহ্য করতে না পেরে একদিন নিজেকে শেষ করে দিত, কিন্তু প্রিন্স তা হতে দেয়নি। প্রিন্স ওকে অভিশপ্ত জীবন থেকে মুক্তি দিয়েছে। এসব ভাবলে কৃতজ্ঞতায় ওর মাথা নুয়ে পড়ে। তাই মেহেক চায় না প্রিন্সের থেকে আলাদা হতে। মেহেক মনে মনে ভাবছে, আমি হয়তো মানুষটার থেকে তার সন্তান নামক খুশি কেড়ে নেওয়ার কারণে তার কাছে সারা জীবনের জন্য অপরাধী হয়ে গেছি। সেজন্য হয়তো সে আমাকে মনে মনে ঘৃণা করে, আমার সাথে কথা বলতে বা আমার আশেপাশে থাকতে চায় না। তবুও হয়তো দায়িত্বের খাতিরে আছে। যে মানুষটার চোখে এক সময় আমার জন্য ভালোবাসা দেখেছি তার কাছে দায়িত্ব নামক বোঝা হয়ে গেছি। কখনো মানুষটির ভালোবাসার মূল্য দেয়নি, আর এখন সব হারিয়ে তার মূল্য বুঝতে পারছি। তবে এখন যে সে আমার থেকে অনেক দূরে। অবশ্য সে যত দূরে থাকতে চাইবে আমি চেষ্টা করব তার আরও কাছে যেতে। এখন থেকে আমার একমাত্র লক্ষ্য
হৃদয়ে আমার জন্য ভালোবাসা জাগিয়ে তোলা। আমি নিজের বোকামির কারণে তাকে কষ্ট দিয়েছি, তার হৃদয় থেকে দূরে সরে গেছি। তাই আমাকেই আমাদের সম্পর্কে ঠিক করার চেষ্টা করতে হবে। কথাটা ভেবে মেহেক প্রিন্সের দিকে তাকিয়ে করুণ সুরে বলল। একটু এদিকে আসবেন প্লিজ, প্লিজ। প্রিন্সের হয়তো মেহেকের এই ডাক উপেক্ষা করার সাধ্য নেই, তাই তো মেহেকের করুণ সুর শুনে কাছে এসে দাঁড়িয়েছে। তবে মুখে কিছু বলেনি। মেহেক প্রিন্সকে ওর কাছে এসে দাঁড়িয়ে থাকতে দেখে হাত দিয়ে ইশারা করে ওর পাশে বসতে বলল। প্রিন্স বুঝতে পারছে না সকাল সকাল এই মেয়ে কি ঢং শুরু করেছে। ওর ডাক শুনে তো প্রিন্স কাছে এসেছে, কি বলার বলবে তা না করে ঢং করে পাশে বসতে বলছে। এই মেয়ে প্রিন্সকে কি ভেবেছে? ও বলবে আর সুরসুর করে ওর পাশে বসবে? কখনোই না। আমার সন্তানের দিকে পিস্তল ঠেকিয়েছে তাকে আমি ভুলে গেছি? এতদিন ওকে ভালোবেসে আবার হৃদয়ের নামক রাজ্যে রানী করতে চেয়েছি, কিন্তু সে সুযোগে সে আমার হৃদয়ে ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করেছে। আমার ভালোবাসা অপমান অপদস্থ করেছে। অনেক কষ্টে নিজেকে সামলাতে পেরেছি। মেহেক, তুমি বাধ্য করেছো আবার হৃদয়ের দরজা বন্ধ করতে। আমাকে আর আঘাত করার সুযোগ তোমাকে দিব না। তুমি আর যত যাই বলো, আমার হৃদয়ের দরজা খুলতে পারবে না। প্রিন্স মনে মনে কথাগুলো ভাবছে। সে সময় মেহেক করুণভাবে ওর দিকে তাকিয়ে বলল। প্লিজ একটু বসবেন, আমার যে আপনার সাথে কথা ছিল। প্রিন্স মেহেকের পাশে না বসে পাশে থেকে একটা চেয়ার টেনে বসে। তা দেখে মেহেকের দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। তবে এত সহজে ও তো ভেঙে পড়বে না। কথাটা ভেবে মেহেক প্রিন্সের দিকে তাকিয়ে ভয়ে ভয়ে ডান হাতে ক্যানোলা থাকার কারণে বাম হাতে প্রিন্সের হাতের উপর রাখলো। প্রিন্স হঠাৎ করে হাতে মেহেকের স্পর্শে চমকে ওঠে, তবে তা মেহেককে বুঝতে দেয়নি। প্রিন্স এমন ভাব করছে যে সব ছোটখাটো ব্যাপার খেয়াল করার মতো সময় তার নেই। আপনি কেমন আছেন? আপনাকে এমন দেখাচ্ছে কেন? আপনি কি ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করেন না? আসলে মেহেক কি বলে কথা শুরু করবে তা বুঝতে পারছিল না। তাছাড়া প্রিন্সের চোখের নিচে কালি ও চোখ মুখের অবস্থা দেখে ঝোঁকের মাথায় প্রশ্নগুলো করে ফেলে। এদিকে প্রিন্স ভেবেছিল সে মেহেকের সাথে কোনো কথা বলবে না। মেহেক কি বলে চুপচাপ তা শুনে উঠে যাবে, কিন্তু মেহেকের এমন প্রশ্ন শুনে প্রিন্স নিজেকে ঠিক রাখতে পারেনি। মেহেকের দিকে রাগী চোখে তাকিয়ে বলে। রসিকতা করছেন নাকি উপহাস? মেহেক প্রিন্সের মুখে আপনি শুনে থমকে যায়, আমতা আমতা করে বলল। আপনাকে দেখো, আপনাকে দেখে কেমন অসুস্থ দেখাচ্ছিল, তাই জিজ্ঞেস করে ফেলেছি। তা হঠাৎ করে আমার শরীর নিয়ে গবেষণা করতে বসলেন কেন? আমার মতো জঘন্য লোকের সম্বন্ধে জেনে আপনি কি করবেন মেহেক মির্জা? আপনার তো খুশি হওয়ার কথা, কারণ আপনি তো সব সময় এটা চেয়েছেন। আজকে তা পূরণ হয়েছে, তা দেখে আনন্দ করুন। মেহেক প্রিন্সের মুখে সবসময় বউ জানপুরি শুনে অভ্যস্ত হয়ে গেছে, তাই হঠাৎ করে প্রিন্সের মুখে মেহেক মির্জা নামটা শুনে চমকে ওঠে। মানুষটা তার থেকে ওকে এতটাই দূরে সরিয়ে দিল। কথাটা ভেবে বুকের মধ্যে জ্বালা হচ্ছে, তবে এই জ্বালা যেহেতু নিজের তৈরি তার উপশম ওকে করতেই হবে। কথাটা ভেবে মেহেক কালক্ষেপণ না করে প্রিন্সের হাতটা আঁকড়ে বলল। আমাকে ক্ষমা করে দিন, আমি আপনার সাথে অন্যায় করেছি, এর জন্য আমাকে যা শাস্তি দেবেন মাথা পেতে নিব। একটু পর্যন্ত মুখ থেকে শুনতে পারবেন না, তবুও আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েন না। আপনার নীরবতা যে আমাকে কুরে কুরে খাচ্ছে। তাছাড়া আপনি আর মন ছাড়া আমার এই পৃথিবীতে আপন বলতে কে আছে বলুন? আপনাকে কষ্ট দিয়ে আমি ভালো নেই প্রিন্স। অভিনয় তো ভালোই জানেন, তবে কথা হচ্ছে মেহেক মির্জা আপনার অভিনয় এবার ফ্লপ হয়েছে। অভিনয় তো ভালোই জানেন, তবে কথা হচ্ছে মেহেক মির্জা আপনার অভিনয় দেখে একবার পা দিয়েছি বলে বারবার দিব তা ভাবলেন কি করে? তাছাড়া আপনি হসপিটাল থেকে রিলিজ দেওয়ার পর কোথায় যাবেন তা ভেবে এসব বলছেন, তা কিন্তু আমি ভালো করে বুঝতে পারছি। আপনাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না। রাশেদ মির্জার কাছে হয়তো শুনেছেন আমি আপনার মামার ছেলে হই। সম্পর্কে আপনি আমার ফুপ্পুর মেয়ে, মানে আত্মীয়। সেই হিসেবে আপনার জন্য আমার বাড়ির দরজা খোলা থাকবে, চিন্তা করবেন না। কথাটা বলে প্রিন্স হাত ছাড়িয়ে এক মুহূর্ত কেবিনে না দাঁড়িয়ে ওখান থেকে বের হয়ে যায়। মেহেক তা দেখেও প্রিন্সের কথা শুনে হতভম্ব হয়ে গেছে। এখন প্রিন্সের কাছে ওর পরিচয় আত্মীয়, স্ত্রী নয়। কথাটা শুনে মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসছে। এত শক্ত কথাটা প্রিন্স এমন সহজে বলল কি করে, তা ভেবে কুল পাচ্ছে না। অন্যদিকে প্রিন্স ক্যাবিন থেকে বের হয়ে বিড়বিড় করে বলল। আমার সন্তানকে কেড়ে নিয়ে অভিনয় করছে, আমাকে মানুষ মনে হয় না। ও কি ভেবেছে প্রিন্স ওর এসব কথা শুনে সব ভুলে যাবে? সব কিছু এতই সহজ? 2 দিন পর মেহেক আগের থেকে অনেকটা সুস্থ। গতকাল রাতে ওকে বাসায় নিয়ে এসেছে। মেহেক ভেবেছিল রাতে প্রিন্সের পায়ে হাতে ধরে আবার মাপ চাইবে। প্রিন্স যতক্ষণ ওকে মাপ না করবে ততক্ষণ পা ছাড়বে না। কিন্তু মেহেক তো জানে না ওর জন্য কি অপেক্ষা করছে। মেহেক বাসায় আনার কিছুক্ষণ পর প্রিন্স মুনকে ডেকে বলল।
অ্যাঞ্জেল, একটু এদিকে এসো তো। মন প্রিন্সের ডাক শুনে কাছে গিয়ে মেহেককে দেখে জড়িয়ে ধরে প্রিন্সের দিকে তাকিয়ে বলল, জি ভাইয়া। মনকে কিছুক্ষণ আগে সোনালি এখানে দিয়ে গেছে প্রিন্সের হুকুমে। মন এখানে এসে বেশি খুশি, তবে প্রিন্সের উপরে কিছুটা ক্ষেপে আছে। আসলে ক্ষেপে বলতে 2-3 দিন ধরে মন প্রিন্সের সাথে অভিমান করে আছে। সেদিন ওর মা ও বাবার বিষয়কে ফালতু বলায়, তাই তো 2 দিন ধরে প্রিন্সের সাথে কথা বলেনি। প্রিন্স মনের গোমরা মুখ দেখে বলল, বাচ্চা, কাল সকালে তোমার জন্য সারপ্রাইজ আছে। তোমার বোনকে নিয়ে সকালে ঘুম থেকে উঠে বাগানে এসে পড়বে। আর আজকে থেকে মেহেক তোমার রুমে থাকবে, ঠিক আছে? অ্যাঞ্জেল, তুমি এবার খুশি তো? ইয়াহু, আপু আমার সাথে থাকবে? কথাটা বলে চিৎকার করে উঠল। অন্যদিকে মেহের প্রিন্সের সারপ্রাইজ দেওয়ার কথা শুনে যতটা খুশি হয়েছে, মনের রুমে থাকতে হবে শুনে তার থেকে দ্বিগুণ কষ্ট হচ্ছে। ওদিকে প্রিন্স কথা শেষ করে নিজের রুমের দিকে চলে যায়। পরের দিন, আজকে প্রায় কয়েকদিন পর প্রিন্স সন্ধ্যার পর সময় পেল। এতদিন হসপিটাল আর বাসা ও অফিসে দৌড়াতে হয়েছে। মেহেকের সাথে সেদিন কি ঘটেছিল তার ফুটেজ হাতে এলো, দেখার সময় পায়নি। আজকে যেহেতু একটু সময় পেয়েছে, ফুটেজগুলো দেখে ফেলবে ভাবছে। সকাল থেকে একটানা কাজ করেছে, তবুও চোখে ঘুমের রেশ মাত্র নেই, তাই ফুটেজ দেখার সিদ্ধান্ত নিয়েছে। আজকে প্রিন্সের মন কিছুটা ভালো। সকালে মন ও মেহেক ওর কথা মতো বাগানে উপস্থিত হয়েছিল। প্রিন্স ওদের বাসায় আসার আগে রাশেদ হাসানের লাশ বাগানে আনার ব্যবস্থা করে। মেহেক ও মন বাগানে গিয়ে লাশের খাটিয়া দেখে প্রথমে চমকে যায়, কিন্তু যখন লাশের মুখের কাপড় সরিয়ে রাশেদ হাসানের মুখ দেখানো হয়, দুই বোনের চোখগুলো ঝলঝল করছিল। তাদের মুখে ছিল বাঁকা হাসি। তারা দুজন রাশেদ হাসানের করুণ পরিণতিতে কতটা খুশি হয়েছে, প্রিন্স তা ওদের চোখ মুখ দেখে বুঝতে পারছে। মন তো প্রিন্সকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া, তোমাকে এতগুলো ভালোবাসা আমার মা ও বাবার খুনিকে শাস্তি দেওয়ার জন্য। আর মেহেক কিছু না বললেও ভীষণ খুশি হয়েছে, তা তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে। কিছু মানুষরূপী জানোয়ারের মৃত্যুতে যে মন এত প্রফুল্ল হতে পারে, মেহেক তা আজ উপলব্ধি করেছে। তবে এটা উচিত নয়, তা মেহেক জানে। অন্যদিকে ওদের লাশ দেখা শেষ হলে প্রিন্স রনিকে হুকুম দিল, রাশেদ হাসানের লাশ যেন আজকের মধ্যেই কোবরার কাছে পাঠানো হয়, সাথে একটা চিঠি। অবশ্য চিঠি না বলে কোবরার জন্য বার্তা বললে ভুল হবে না। বার্তায় লেখা, আজকের রাতটুকু কোবরার তুই যত খুশি আনন্দ করে নে। আগামীকাল তুই এই প্রিন্সের মেহমান হয়ে যাবি। যেখানেই লুকাস না কেন, আমার হাতে ধরা তোকে পড়তেই হবে। বাগানে আরও কিছু কাজ ছিল, তা শেষ করে প্রিন্স অফিসে গেছে। বাসায় এসেছে কিছুক্ষণ আগে। অবশ্য বাসায় আসার পর মেহেক দুর্বল শরীর নিয়ে ওর পিছনে ঘুরঘুর করছিল, যা থেকে প্রিন্স বিরক্তি হয়ে নিজের রুমে এসে দরজা বন্ধ করে দেয়। এখন দরজা খোলা পেলে মেহেক রুমে ঢুকে যেতে পারে ভেবে দরজা বন্ধ করে রুমে বসে ফুটেজ দেখা ভালো হবে ভেবে ফুটেজগুলোর পেন ড্রাইভ ল্যাপটপে লাগিয়েছে। ল্যাপটপের দিকে তাকিয়ে কথাগুলো ভাবছিল, সে সময় শুনতে পেল, এতটুকুতে কোবরাকে গায়াল করতে পারবি না। তোর থেকে তেজি মাগিরা আমার কাছে এলে বিড়াল হয়ে যায়। তুই তো শালি তাদের তুলনায় পানি ভাত। তবে প্রিন্সের শেষ পর্যন্ত দেখে ঠিক থাকতে পারিনি। কোবরা রুম থেকে চলে গেলে মেহেককে নিচের দিকে তাকাতে দেখে প্রিন্সও তাকায়। স্ক্রিনে নিজের সন্তানের করুণ অবস্থা দেখে প্রিন্স চিৎকার করে না বলে উঠল। প্রিন্সের মনে হচ্ছে ওর চোখের সামনে সব হচ্ছে। সেদিন তো সন্তানকে রক্তাক্ত দেহ দেখেছে, কিন্তু কিভাবে এমন হয়েছে তা জানতো না। বাবা হয়ে সন্তানের এমন পরিণতি সহ্য করা কারো পক্ষে সম্ভব নয়। সেখানে প্রিন্স তো অন্য সবার থেকে আলাদা। প্রিন্সের ইচ্ছে করছে এই মুহূর্তে কোবরার রক্ত দিয়ে গোসল করতে। কোবরার সাহস হলো কি করে ওর স্ত্রীর দিকে নজর দেওয়ার। মেহেকের দিকে হাত বাড়ানোর আগে একবারও কি কোবরার মনে হয়নি আমি জানলে ওর কি অবস্থা করব? প্রিন্স নিজেকে ঠিক রাখতে পারছে না, রাগের মাথায় রুমের মধ্যে ভাঙচুর করছে। কিন্তু প্রিন্সের রুম সাউন্ড প্রুফ হওয়ার কারণে শব্দ রুম থেকে বের হচ্ছে না। প্রিন্সের হাত কেটে রক্ত ঝরছে, সেদিকে তার খেয়াল নেই। প্রিন্সের কাছে বাহিরের এই সামান্য ব্যথা কিছুই না, এর থেকে শতগুণ বেশি কষ্ট বুকের মধ্যে হচ্ছে। কেন সে আরো আগে মেহেককে খুঁজে পায়নি? ওর এত ক্ষমতা টাকা থেকে কি লাভ হয়েছে যদি তার স্ত্রী সন্তানকে বিপদ থেকে রক্ষা করতে না পারে? প্রিন্স বিড়বিড় করে বলছে, আবার স্ত্রীর সতীর্থ রক্ষা পাওয়ার জন্য খুশি হব, নাকি সন্তান হারানোর জন্য দুঃখ প্রকাশ করব? মেহেক, তুমি কেন আমাকে ছেড়ে ওই রাশেদ হাসানের সঙ্গে গেলে? তুমি সেদিন না খেলে আমার বাচ্চা হারাতে হতো না। তোমার ভুলের জন্য কোবরার মতো কীট তোমার শরীরে হাত দিয়েছে। যে আমি তোমার দিকে কারো নজর সহ্য করতে পারি না, সেই আমি তোমার শরীরে ওই জানোয়ার স্পর্শ করেছে, তা সহ্য করবো কেমনে?
তোমার যে সৌন্দর্য দূর থেকেও কারো দেখার অধিকার আমি দেইনি, তা ওই নর্থ মার্কেট কাছ থেকে দেখেছে। শেষ মুহূর্তে আল্লাহর ইচ্ছায় আমার সন্তান তার জীবনের বিনিময়ে তোমার সতীত্ব রক্ষা করেছে মেহেক। পৃথিবীতে আসার আগেই জীবন দিয়ে তোমাকে কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দিয়েছে। জানো মেহেক, এতদিন তোমাকে দেখলে আমার সন্তানের রক্তমাখা মাংসপিণ্ড চোখের সামনে ভেসে উঠত, কিন্তু এখন তো সেই সাথে তোমার আর কোবরার ধস্তাধস্তির দৃশ্য ভেসে উঠবে। আমি জানি সেদিন যা ঘটেছিল বা ঘটতে যাচ্ছিল এতে তোমার কোনো দোষ নেই, কিন্তু বাড়িতে থেকে পালিয়ে ভুল তো তোমার হয়েছে মেহেক। কোবরাকে তোমার কাছে পৌঁছানোর রাস্তা তো তুমি তৈরি করে দিয়েছো। চিৎকার করে কথাগুলো বলে পা দিয়ে টি টেবিলে জোরে লাথি মারে। টেবিল ছিটকে রুমের এক কোণায় পড়ে। টেবিলের কাজ ভেঙে রুমের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। প্রিন্স রাগে অগ্নিশর্মা হয়ে গেছে, চোখ লাল টকটকে হয়ে গেছে, মনে হচ্ছে চোখের মধ্যে আগুনের ফুলকি আছে। এই মুহূর্তে মেহেক ওর সামনে থাকলে চোখের আগুনে মেহেককে ভস্ম করে দিত। প্রিন্স যখন রাগে দিশাহারা হয়ে পড়েছে, সে সময় প্রিন্সের মোবাইলে একটা ফোন আসে। ফোনের দিকে তাকিয়ে ওর গার্ডের নাম্বার দেখে সাথে সাথে রিসিভ করে বলল, আবিদা আসা পর্যন্ত ওর দিকে নজর রাখ। ও তোর নজরের বাহিরে চলে গেলে তোকে পৃথিবীর বাহিরে পাঠাবো, কথাটা মনে রাখিস। প্রিন্স গার্ডের সাথে কথা শেষ হলে রনিকে ফোন করে বলল, রনি, এই মুহূর্তে হেলিকপ্টার ঠিক করো, যশোরের বেনাপোল যেতে হবে। রনি প্রিন্সের কথা শুনে অবাক হয়ে বলল, বস, এত রাতে ওখানে যেতে চাচ্ছেন, কোনো সমস্যা? রনি, এত কথা বলার সময় নেই, তুমি জলদি ব্যবস্থা করো। ফোন কাটার সাথে সাথে দরজা নকের শব্দ কানে ভেসিয়ে গেল। প্রিন্স মনে করেছে মেহেক এসে নক করছে, তাই দরজা খোলেনি, কারণ এই মুহূর্তে মেহেককে দেখলে রাগের মাথায় কিছু করে ফেলবে। তার জন্য পরে আফসোস হোক তা চাচ্ছে না। তবে ওর এতক্ষণ হাতের দিকে খেয়াল আসে। ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে মেডিকেল কিট বক্স বের করে পভিসেপ দিয়ে হাত পরিষ্কার করে গজ দিয়ে বেঁধে রাখে। প্রিন্স নিজের দুর্বলতা মেহেককে কেন কাউকেই দেখাতে চায় না। এদিকে তখন থেকে অনবরত দরজায় নক হচ্ছে দেখে প্রিন্স রেগে দরজা খুলে মেহেক ভেবে কিছু বলতে যাবে, তার আগেই সাখাওয়াতকে দরজার সামনে দেখে বলল, বাবা, তুমি এ সময় এখানে? সাখাওয়াত প্রিন্সের কথা শুনে মন খারাপ করে বলল, আমি বুঝি তোর রুমে কাছে আসতে পারি না। ছি ছি বাবা, এসব কী ধরনের কথা? তুমি শুধু আমার রুমের কাছে কেন, আমার রুমেও আসার অধিকার আছে। এসব কথা বলে আমাকে ছোট করছো কেন? ছোট ছোট করছি না বাবা, আমি দেখলাম ছেলেটা আমার আগের মতোই আছে কি না। প্রিন্সের এই মুহূর্তে কথা বলতে একটু ভালো লাগছে না, তাই সাখাওয়াত হোসেনকে বলে, রাত অনেক হয়েছে বাবা, তুমি গিয়ে বিশ্রাম নাও। এমনিতেই আজকাল তোমার শরীর ভালো যাচ্ছে না। সারাদিন তো বিশ্রাম করছি, তাছাড়া তোর সাথে আমার কথা আছে, সেই জন্য এখানে আসা। কথাটা বলে প্রিন্সের রুমের মধ্যে ঢুকে রুমের বিধ্বস্ত অবস্থা দেখে সাখাওয়াত চমকে যায়। প্রিন্সকে জিজ্ঞেস করে, রুমের অবস্থা এমন বিধ্বস্ত কেন? তোমার রুম দেখে মনে হচ্ছে এখানে ভূমিকম্প হয়েছে। তেমন কিছু না। বাবা, তুমি কি বলবে বলো? সাখাওয়াত হোসেন জনকে ডেকে রুম ক্লিন করতে বলে। প্রিন্সের হাত ধরে টেনে নিয়ে সতর্কভাবে বের হয়ে নিজের রুমের দিকে যাচ্ছে। প্রিন্সকে নিজের রুমে নিয়ে বিছানায় গিয়ে বসে বলল, বাবা, তোর অভ্যাস আগের মতোই রয়ে গেছে, রাগ উঠলে সব নষ্ট করে শান্ত হতে পারিস না। প্রিন্স সাখাওয়াত হোসেনের কথা শুনে কিছু বলল না। সাখাওয়াত হোসেন ছেলের দিকে তাকিয়ে বললেন, প্রিন্স, মেয়েকে এমন অবস্থা দেখে আমার খারাপ লাগছে। মেয়েটার চোখের মুখের দিকে তাকানো যাচ্ছে না। বাবা, এই মুহূর্তে এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না। মেয়ে ভুল করেছে, এটা কি? তবে ওর দিকে একবার ভেবে দেখ, ছোট থেকে রাশেদ হাসানকে বাবা মনে করে বড় হয়েছে। কোনো মেয়ে কি তার বাবাকে অবিশ্বাস করতে পারে? ও তাই ওর বাবাকে অবিশ্বাস করতে পারেনি, কারণ ও জানতো না ও যাকে বিশ্বাস করছে সে ওর বাবা না, বরং বাবা ও মায়ের খুনি। আর তোকে বিশ্বাস করার মতো সম্পর্ক কি তুই ওর সাথে গড়তে দিয়েছিস? মেয়েটার কাছে সবসময় নিজেকে খারাপ প্রমাণ করেছিস। তাহলে তুই বল, ও তোকে কিভাবে তখন বিশ্বাস করতো? মেয়েকে বুদ্ধিমান একটা মেয়ে, তাই তো এইসব জেনে নিজের ভুল হয়েছে তা স্বীকার করেছে, তোর আগে পিছে ঘুরঘুর করেছে তোর কাছে ক্ষমা পাওয়ার জন্য। ওর মধ্যে আমি অনুশোচনা দেখতে পেয়েছি, সেখানে এদিক থেকে ভালো ও নিরাপদ। বাবা, তুমি যাকে নিরপরাধ বলছো তার জন্য আজ আমাকে সন্তান হারানোর ব্যথা সহ্য করতে হচ্ছে। সন্তান শুধু তোর একার ছিল না, তুই যেমন বাবা হতি তেমনি মেঘ হতো তোর মা। আমি জানি মেঘকে থেকে তোর কষ্ট কম নয়,
কিন্তু বাবা, আমার ছেলেরা ঝড় তুফান কষ্ট ব্যথা সব কিছু সহ্য করতে পারে, যতটা সহজে মেয়েরা তা পারে না। তারা নিজেদের যতই বাঘিনী মনে করুক না কেন, তাদের মন হয় কোমল। দিন শেষে তাদের প্রয়োজন হয় একটা শক্ত কাঁধে, যেখানে মাথায় রেখে দুঃখের বিলাস করতে পারে। আমি কি বোঝাতে চাইছি তুই বুঝতে পেরেছিস বাবা? বাবা, আমাকে একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে। বাবা, তুমি ঘুমাও, আমি আসছি। কথাটা বলে প্রিন্স নিজের রুমে চলে যায়। রুমে আসা মাত্র ওর মোবাইল রনির ফোন পায়। প্রিন্স রনির ফোন পেয়ে রেডি হয়ে বের হয়ে যায়। পরের দিন রাতে এই, তোরা এটা কি করছিস? আমার মেহমানখানায় এত বড় একজন লোকের পায়ের ধুলো পড়েছে, আর তোরা কিনা তার আপ্যায়ন না করে বেচারাকে বেঁধে এনেছিস। প্রিন্সের কথা শুনে বেঁধে রাখা লোকটা বলল, প্রিন্স, তুই ভুল করছিস। সাপের লেজ দিয়ে কান চুলকালে ছোবল খেতে হয়, মনে রাখিস। যেখানে বিষদাঁত থাকবে না সেখানে ছোবলে ভয় কিসের? আর যতই লাফালাফি করিস, আজকে তো রক্ষা নেই। পরিবারের মতো অকালে মরতে না চাইলে আমায় ছেড়ে দে। ওই শাস্তি না দিয়ে ছাড়বো বলে তো ধরে আনা হয়নি। তবে শালা, তোকে আমি জানে মারবো না। মেয়ে মানুষ দেখলেই তোর লালা ঝরে, তাই না? বিছানা গরম করতে নিত্য নতুন সুন্দরী মেয়ে দরকার হয় তোর, তাই তো? তবে আজকে থেকে তোর পাশে যদি আগুন সুন্দরীও আসে, চেয়ে দেখা ছাড়া কিছুই করতে পারবি না। আমার শত্রুদের ভয়ঙ্করভাবে খুন করাই আমি তোকে জীবিত ছেড়ে দিব। কিন্তু তুই বেঁচে থেকে প্রতিটা মুহূর্ত তোর কাছে মনে হবে মৃত্যু যন্ত্রণা, এর থেকে ভালো। এটা প্রিন্সের ওয়াদা। দেখ প্রিন্স, তুই বড্ড বেশি বাড়াবাড়ি করছিস। আমাকে কি তোর এলাকার পাতিমস্তান ভেবেছিস? যা ইচ্ছে তা করবি। তোর যেমন টাকা, লোকবল ও ক্ষমতা আছে, আমারও তা আছে। আমি কিন্তু কোবরা, এটা ভুলে গেলে চলবে না। তোকে আমার কাছে নেড়িকুত্তার থেকেও ছোট মনে হচ্ছে। যে ব্যক্তি নিজেকে বাঁচাতে ভাই ও নাবালক সন্তানকে পর্যন্ত বলি দিতে চায়, সে আর যাই হোক মানুষ না, জানোয়ারের থেকেও অধম। প্রিন্সের কথা শুনে কোবরার রাগে শরীর কাঁপছে, তবু কিছু করতে পারছে না, কারণ প্রিন্স ওকে বেঁধে রেখেছে। কোবরা কি ভেবেছে আর কি হলো? ইস, আর একটু হলেই সে ভারত চলে যেত। এই 7 দিন দেশ ছাড়ার কম চেষ্টা তো করেনি কোবরা। 3 বার বিমানবন্দরে গিয়েও দেশ ছাড়তে পারেনি, কারণ ওর আগে প্রিন্স ওখানে উপস্থিত হয়। ওর সামনে দাঁড়িয়ে ওখান থেকে চলে যেতে বলে, কিন্তু বন্দি করে না। প্রিন্স হারামজাদার জন্য আকাশপথে দেশ ছাড়তে ব্যর্থ হলো। তবু মনে একটু আশা ছিল, একবার ভারতে যেতে পারলে কেল্লা ফতে, প্রিন্স ওকে ধরতে পারবে না। কিন্তু না, প্রিন্স নামের আপদ ওর পিছু ছাড়ছে না। কোবরা দেশ ছাড়ার সুযোগ খুঁজছে। এর মধ্যে সিকান্দার মির্জার ক্ষতবিক্ষত লাশ এবং সাথে একটা চিঠি ওর জন্য প্রিন্স উপহার পাঠায়। তা দেখে কোবরা ঘাবড়ে যায়, কারণ কোবরা লোকমুখে প্রিন্সের হিংস্রতা অনেক আগেই জেনেছে। কি সব ভয়ঙ্কর পদ্ধতিতে প্রিন্স তার শত্রুদের মৃত্যু দেয়, তা জানতে পেরে বাঁচতে মরিয়া হয়ে ওঠে। কোবরা প্রিন্সকে প্রস্তাব দেয় ওকে ছেড়ে দেওয়ার, দরকার হলে ওর পরবর্তীতে ওর ভাই ও সন্তানকে খুন করতে পারে। কোবরা বাধা দিবে না, তবু যেন ওকে না মারে। কোবরা তার প্রাণপ্রিয় ভাই ও সন্তানের জীবনের বিনিময়ে নিজেকে বাঁচাতে চেয়েছে, কারণ কোবরা শেষ হলে তো ওদের অস্তিত্ব থাকবে না। তাই কোবরা মরার পরে ওরা মরে লাভ হবে না। এর থেকে ওদের জীবন যদি কোবরার জীবন বাঁচাতে পারে, সেটাই লাভ। কিন্তু এই হারামজাদা ওর প্রস্তাবে তো রাজি হয়নি। উল্টে এসব কথা রেকর্ড করে তার ভাই ও সন্তানকে শুনিয়ে ক্ষান্ত হয়নি। তাদের আস্থা দিয়েছে তাদের জীবনে প্রিন্স হারামজাদা বেঁচে থাকতে কোনো আঁচ আসতে দিবে না। তখন থেকে কোবরা যে কোনো উপায়ে দেশ থেকে পালাতে উঠে পড়ে লেগেছে। সেজন্য গতকাল সকালে লোকাল বাস ভেঙে কতটা কষ্ট করে যশোরের বেনাপোল পর্যন্ত পৌঁছেছে। সীমান্ত দিয়ে ভারতে যাবে। এত টাকার মালিক হওয়া সত্ত্বেও প্রিন্সের নজর এড়াতে সাধারণভাবে এ পর্যন্ত পৌঁছেও শেষ রক্ষা হলো না। ওখানেও এই হারামজাদা উপস্থিত। কোবরা তো জানে না প্রিন্স কি চিজ। এমনি এমনি তো ওকে সেদিন প্রিন্স ছাড়েনি। প্রিন্স ওকে ছেড়ে দিয়ে যে নজরবন্দি করে রেখেছে তা তো কোবরার জানা নেই। কোবরা যখন 1 সপ্তাহ স্মৃতিচারণ করছিল, সে সময় প্রিন্স হকি স্টিক দিয়ে কোবরার পায়ে বাড়ি মারে। কোবরা ব্যথা পেয়ে কুকিয়ে উঠল। প্রিন্স তা দেখে আরো জোরে জোরে বাড়ি দিল। কোবরা চিৎকার করে বলল, কুত্তার বাচ্চা, আমাকে আঘাত করবি না। শালা, তুই একটা হিজড়া, সেজন্য আমায় বেঁধে রেখে মারছিস। পুরুষ যদি হয়ে থাকিস তো আমায় ছেড়ে দেখ। কুত্তার বাচ্চা, তোর পুরুষত্বের গান আজ বের করবো। এই রনি, এটার বাঁধন খুলে দাও। বস, ও
ওর কথায় কান দিবেন না, ও আপনাকে উত্তেজিত করতে চাচ্ছে। রনি, তোর বসের জন্য চুড়ি নিয়ে আয়, সালা হিজড়া। 1 মিনিট অপেক্ষা কর, তোর হাত খুলে দিচ্ছি, তারপর দেখছি আমাদের বস কি। কথাটা বলে রনি কোবরার হাত খুলে দেয়। কোবরা এই সুযোগে অপেক্ষা ছিল। রনি ওর হাত খুলে দিতেই রনির কোমর থেকে পিস্তল নিয়ে ওর মাথায় ঠেকিয়ে প্রিন্সকে বলে, আমাকে যেতে দে, না হলে ওর মাথার খুলি উড়িয়ে দেব। দে উড়িয়ে। সত্যি সত্যি দেবো কিন্তু। এবার তুই ওর খুলি উড়িয়ে না দিলে আমি তোরটা উড়িয়ে দেব। কোবরা রাগে রনির মাথায় পিস্তল ঠেকিয়ে ট্রিগার চেপে ধরে, কিন্তু কোনো গুলি বের হয় না। রনি কোবরার অবস্থা দেখে হো হো করে হেসে তোর বলল, ঘটে বুদ্ধি নেই, থাকলেও ভুল করতি না, থাকলেই ভুল করতি না। আর বস আমাকে ছোট ভাইয়ের মতো আদর করে, সে নিশ্চয়ই তোর হাতে আমাকে ছেড়ে যাবে না। তোর ভাদন খোলার আগেই বস সবার চোখের আড়ালে আমার পিস্তল থেকে গুলি বের করে নেয়। হা হা হা। আর তুই ফাঁকা পিস্তল নিয়ে বাহাদুরি করছিস? রনি, তোমাকে আর কিচ্ছু বলতে হবে না। আর সবাইকে বলছি, আমি না বলা পর্যন্ত কেউ সামনে আসবে না। এমনকি কোবরা আমাকে আঘাত করলেও তোমরা কেউ কোবরাকে ধরবে না। ক্লিয়ার? সবাই ইয়েস বস বলল। প্রিন্স যখন সবাইকে সতর্ক করেছে ওদের মধ্যে না আসতে, সে সময় কোবরা পিছন থেকে পিস্তল দিয়ে প্রিন্সের মাথায় জোরে আঘাত করে। প্রিন্সের মাথায় থেকে রক্ত বের হচ্ছে। তা দেখে গার্ডেরা কোবরাকে ধরতে নিলে প্রিন্সের হুঙ্কার শুনে সবাই ভয় পেয়ে পিছনে সরে যায়। প্রিন্স কোবরার দিকে ঘুরে হকি স্টিক দিয়ে মাথার এক সাইডে বাড়ি দেয়। সেখান থেকে গলগল করে রক্ত বের হয়। কোবরা হাত দিয়ে মাথা চেপে ধরে। প্রিন্স তা দেখে বলল, তোর মাথার মাঝখানে একটা বাড়ি দিলেই তুই শেষ হয়ে যাবি। জেনেও কেন দেয়নি জানিস? কারণ তোর এত সহজ মৃত্যু হতে পারে না। কথাটা বলে ইচ্ছে মতো আঘাত করতে থাকে। কোবরা চিৎকার করে বলছে, প্রিন্স, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দে ভাই, আমাকে ছেড়ে দে। তুই আমার স্ত্রীর চিৎকার শুনে মজা নিয়েছিস? দেখ, আজকে তোর চিৎকার শুনে ওরা মজা নিচ্ছে। এখন কেমন লাগছে? প্রিন্স কোবরাকে মেরে মেরে আধমরা করে ফেলেছে। এখন ওকে চূড়ান্ত শাস্তি দেওয়ার পালা। প্রিন্স গার্ডের ইশারায় ওখান থেকে বাঘা নামের কুকুরটাকে ছাড়তে বলল। বাঘা ছাড়া পেয়ে প্রিন্সের দিকে তাকায়। প্রিন্স চোখে কিছু একটা ইশারা করতেই বাঘা ঝাঁপিয়ে পড়ে কোবরার ওপর। তবে বাঘা কোবরার অন্য কোথাও আঘাত করেনি, শুধু মেইন পয়েন্টে কামড়ে ছিঁড়ে চিবিয়ে চিবিয়ে ওখান থেকে চলে গেছে। ওদিকে বাঘা নামের কুকুরের কামড়ে কোবরা ওর সাথে ধস্তাধস্তি করে, কিন্তু প্রিন্স মেরে ওর ডান হাত ভেঙে দিয়েছে, তাই বাঘাকে সরাতে পারেনি। বাঘা ওর মেইন পয়েন্ট যখন কামড়ে ছিঁড়ে, সে সময় ওর জান বের হয়ে যাচ্ছিল। একসময় ছটফট করতে করতে কোবরা জ্ঞান হারিয়ে ফেলে। প্রিন্স কোবরার কাছে এসে অজ্ঞান দেখে রনিকে বলল, রনি, ওকে হসপিটালে ভর্তি করাবে। ডাক্তারকে বলবে যত টাকা লাগুক আমি দেব, তবু ওকে বাঁচতে হবে। রনি গার্ডদের সাহায্যে কোবরাকে নিয়ে গেছে। প্রিন্স এখানে সবকিছু পরিষ্কার করে বাড়ির মধ্যে চলে যায়। বাড়িতে ঢুকে নিজের রুমের দিকে যাচ্ছে, সে সময় মেহেকের সাথে দেখা হয়। মেহেক প্রিন্সের কপালের এক সাইডে রক্ত দেখে ভয়ে আটকে ওঠে। হঠাৎ করে প্রিন্সের কপালে রক্ত দেখে মেহেকের বুকের বাম পাশ চিনচিন করে। সকালে তো সুস্থ ছিল, হঠাৎ মানুষটির কিভাবে এমন হয়েছে তা ভেবে অস্থির হয়ে পড়ে। দুদিন ধরে প্রিন্সের একটু দেখা পেতে মেহেক ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও দেখা পায় না। ইদানিং মেহেকের নজর প্রিন্সে আটকে থাকতে চায়, কিন্তু প্রিন্স ওকে সেই সুযোগ দেয় না। আজকেও সন্ধ্যা থেকে অপেক্ষা করেছে প্রিন্সের দেখা পেতে, কিন্তু পায়নি। তাই তো মেহেক ভেবেছিল ঘুমাতে যাওয়ার আগে যদি একবার প্রিন্সকে দেখতে পারতো তাহলে চোখটা জুড়াতো। সেজন্য প্রিন্সের সাথে দেখা হওয়ার আশায় তার রুমের কাছে কয়েকবার চক্কর দেওয়ার পর তার দেখা পায়। মেহেক প্রিন্সকে রুমের দিকে যেতে দেখে এগিয়ে আসলো। এসে প্রিন্সের কপালে রক্ত দেখে অস্থির হয়ে প্রশ্ন করে, আপনার কপালে রক্ত কেন? কাটলেন কি করে? নিজের একটু খেয়াল রাখবেন তো নাকি? কথাগুলো বলে মেহেক প্রিন্সের কাছে গিয়ে কপালে হাত দিতে গেলে প্রিন্স সরে গিয়ে বলে, আমাকে নিয়ে আপনার ভাবতে হবে না মেহেক মির্জা, নিজেকে নিয়ে ভাবেন। কথাটা বলে প্রিন্স মেহেককে পাশ কাটিয়ে রুমে চলে যেতে নেয়। মেহেক প্রিন্সের হাত ধরে ফেলে। এমন কাজে প্রিন্স চমকে মেহেকের দিকে তাকে কিছু বলতে যাবে, তার আগে মেহেক প্রিন্সকে কিছু বলার সুযোগ না দিয়ে প্রিন্সের বুকে আছড়ে পড়ে। দুই হাত দিয়ে প্রিন্সের পিঠে খামচে ধরে বলে, মানছি তো আমি ভুল করেছি, শুধু ভুল নয়, রীতিমতো আপনার কথা না শুনে পাপ করেছি, যার শাস্তি পেয়েছে আমার সন্তান। বিশ্বাস করুন, আমি না সত্যি
তখন বুঝতে পারিনি এমন হবে। তাহলে কখনোই এমন করার সাহস করতাম না। আপনি আমার থেকে মুখ ফিরিয়ে নিলে আমার যে বড্ড কষ্ট হয়, আপনি তা বুঝতে পারেন না। মেহেকের কথা শুনে প্রিন্স রেগে মেহেককে নিজের কাছ থেকে সরিয়ে হিসিয়ে বলে, মানলাম তুই জানতি রাশেদ মির্জা তোর বাবা না, মানলাম তুই জানতি না রাশেদ মির্জা তোর বাবা না, তাই আমার থেকে তোর কাছে তাকে বেশি বিশ্বাসযোগ্য মনে হয়েছে। কিন্তু তুই একজন মা হয়ে সন্তানকে গুলি করে মারতে চেয়েছিলি, তা আমি ভুলবো কি করে? তুই আমার ভালোবাসা ফুলকে পাপ বলিসনি। সেদিন মুখে যা এসেছে তাই বলেছিস। সেটা মনে হলে আমার বুকের মধ্যে আগুন জ্বলে, বুঝেছিস? তোকে দেখলে আমার রাগ উঠে, তাই ভালো থাকতে চাইলে আমার থেকে দূরে থাকবি। প্রিন্সের কথা শুনে মেহেক হতভম্ব হয়ে গেছে। তবে একটু ভেবে দেখে প্রিন্স তো ভুল কিছু বলেনি। দোষ যেহেতু করেছে এখন শাস্তি তো পেতেই হবে। কথাটা ভেবে প্রিন্সের দিকে তাকিয়ে বলল, আপনার সব অভিযোগ আমি স্বীকার করছি, কিন্তু এসব কিছুর মধ্যে একটা কথা আছে যা আপনি জানেন না, যা আমি আপনাকে জানাতে চাই। আমার যা জানার দরকার তা জানি, আর কিছু জানতে হবে না। আর আমার মতো মাফিয়াদের নিয়ে ভেবে সময় নষ্ট করার মানে হয় না। মেহেকের হৃদয় প্রিন্সের কথার আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। তবু একটু সাহস জুগিয়ে বলল, আমি খারাপ হতে পারি, বাট এতটাও খারাপ না যে নিজের সন্তানকে মারতে চাইবো। আসলে আমি জানতাম না যে আমি সত্যি সত্যি মা হতে চলেছি। আমি তো এখানে থেকে পালিয়ে যেতে রাশেদ হাসানের কথা মতো কাজ করেছি। আমাদের মূল টার্গেট ছিলেন আপনি। আপনাকে কাবু করতে আমি মা হওয়ার অভিনয় করি। আমার ভার্সিটিতে অজ্ঞান হওয়া, সেখান থেকে হসপিটালে নেওয়া ও সেখানে পরীক্ষা নিরীক্ষা করা, সব কিছু আমাদের অভিনয়ের অংশ ছিল। আপনি বাচ্চাদের অনেক ভালোবাসেন, সে সুযোগ কাজে লাগাতে প্রেগন্যান্সির অভিনয় করি। তাই তো সেদিন পেটে পিস্তল ঠেকাতে আমার হাত কাঁপেনি। আমি এমন একজন মা যে না বুঝে জেনে নিজের সন্তানকে মারতে চেয়েছিলাম। আপনি তখন বললেন না, এজন্য আমাকে দেখলেই আপনার বুকে আগুন জ্বলে ও রাগ ওঠে। কিন্তু আপনি কি জানেন, সেদিনের কথা মনে হলে আমার নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করে। এমনকি এর জন্য আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। আরেকটি কথা, রাশেদ হাসানের কথা মতো আপনার সাথে ভালোবাসার অভিনয় করা হয় আপনাকে কষ্ট দিতে, কিন্তু বিশ্বাস করুন, সেদিন অভিনয় করলেও আজকে এসে আপনার জন্য আমার হৃদয়ে যে অনুভূতি সৃষ্টি হয়েছে তা ভালোবাসা ছাড়ার কিছুই নয়। মেহেকের কথা শুনে প্রিন্স তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, সেদিন রাশেদ হাসানের কথায় যেহেতু অভিনয় করতে পেরেছিস, আর আজকে আমার দেওয়া শাস্তির ভয়ে যে অভিনয় করছিস না তার গ্যারেন্টি কি? ইস, আমি কতটা বোকা! একটা মেয়ে আমার সাথে দিনের পর দিন অভিনয় করেছে আর আমি তা বুঝতেও পারিনি। তবে একটা কথা কি জানিস, তুই আজকে কথাগুলো বলে আমার উপকার করেছিস। যে মেয়ে মাতৃত্ব নিয়ে অভিনয় করতে পারে সে আমাকে খুন করতেও পারবে। তুই এসব করেছিস তো আমার থেকে মুক্তি পেতে, তাই না? আমার মতো মাফিয়ার কাছে তোকে থাকতেও হবে না, তোকে আর অভিনয় করতে হবে না। কিছুদিনের মধ্যেই ডিভোর্স পেপার পেয়ে যাবি, চিন্তা করিস না। কথাটা বলে প্রিন্স হনহনিয়ে রুমের মধ্যে ঢুকে গেল। মেহেক ওখানেই বসে কাঁদতে লাগলো। সে তো সবকিছু বলে তাদের জীবন নতুন করে শুরু করতে চেয়েছে। কিন্তু প্রিন্সে কি বলল, তাকে ছাড়া আমি যে বড় অসহায়। অভিনয় করতে করতে কখন যে ভালোবেসে ফেলেছি তা বুঝতেও পারিনি। যখন বুঝতে পারলাম তখন সব হারিয়ে ফেললাম। মেহেক কথাগুলো বিড়বিড় করে বলছে আর কাঁদছে। এদিকে সাখাওয়াত হোসেনের ঘুম আসছে না, সেজন্য হাঁটাহাঁটি করতে রুমের বাইরে করিডোরে আসে। সাখাওয়াত হোসেন করিডোরে হাঁটাহাঁটি করছিল। সে সময় প্রিন্সের রুমের সামনে ফ্লোরে বসে মেহেককে কাঁদতে দেখে মনে মনে ভাবছে, আমার ছেলেকে তো আমি চিনি, নিশ্চিত মেয়েকে এমন কিছু বলেছি যে জন্য মেয়ে কাছে। মেয়েটার চোখের পানি দেখলে কষ্ট হয়, আবার ছেলের অবস্থা দেখেও কিছু বলতে পারি না। ও বিষণ্ণ মুখটা দেখলে ঠিক থাকতে পারি না। আমি চাই মেঘ ও প্রিন্স ভালো থাকুক। আদৌ আমার চাওয়া পূরণ হবে কি না তা জানি না, তবে আমার ছেলেকে স্বাভাবিক করতে একমাত্র মেঘ ছাড়া আর কেউ পারবে না। তা ওকে বুঝতে হবে, মেঘকে আরও শক্ত হতে হবে। সাখাওয়াত হোসেন কথাটা ভেবে ওদিকে গিয়ে মেহেকের পাশে ফ্লোরে বসে মেহেকের মাথায় হাত রাখলো। মেহেক বসে কাঁদছে, আশেপাশে খেয়াল নেই। হঠাৎ মাথায় হাত পড়ায় চমকে ওঠে। পাশে তাকিয়ে সাখাওয়াত হোসেনকে দেখে বলল, আব্বু কিছু লাগবে? লাগবে তো, অনেকক্ষণ ধরে খুঁজছি কিন্তু পাচ্ছি না। মেহের সাখাওয়াত হোসেনের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে আছে। তা দেখে সাখাওয়াত হোসেন মুচকি হেসে বলল, আমার মায়ের হাসিটা কোথায় যেন হারিয়ে গেছে, একটু খুঁজে দেবে? মেহেক সাখাওয়াত হোসেনের কথা শুনে মনে মনে ভাবছে আব্বু কত ভালো। আমার সাথে তার দেখা অল্প কয়েকদিনের হলেও মানুষটি আমাকে মেয়ের আদর ভালোবাসা দিতে একটু
কার্পণ্য করেনি, বরং যা পাওয়ার কথা তার থেকে বেশি দিয়েছে। আমাকে কাঁদতে দেখলে সে কষ্ট পায়, আমার মুখে হাসি ফোটাতে সবসময় এগিয়ে আসে। মানুষটা মামা মামি মারা যাবার পর ওনাকে আগলে রেখেছে, ছেলের আদর স্নেহ দিয়ে বড় করেছে। কথাগুলো ভাবলে মন থেকে সম্মান এসে পড়ে। মেহেক যখন এসব ভাবছিল সে সময় সাকত হোসেন মেহেকের দিকে তাকিয়ে বলল। মা খুঁজে পেয়েছো? মেহেক সাকত হোসেনের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, আমি ঠিক আছি আব্বু, আপনি চিন্তা করবেন না। মা তুমি আমার ছেলের কথায় কষ্ট পেও না। প্রিন্স দূর থেকে দেখতে যতটা শক্ত হৃদয়ের বোঝাতে চায় ততটা সে না। ওর হৃদয়টা বাচ্চাদের মতো কোমল। আমার ছেলে বলে এ কথা বলছি না মা। মেহেক সাখাওয়াত হোসেনের দিকে তাকিয়ে আছে। তা দেখে সাখাওয়াত হোসেন বলেন, আসলে মা ও অতীতের ভয়ঙ্কর স্মৃতি থেকে এখনও বের হতে পারেনি। অনেক বছর কেটে গেছে, তবু যখন ওর চোখের সামনে ওর পরিবারের রক্তাক্ত দেহগুলো ভেসে ওঠে সে সময় ঠিক থাকতে পারে না। এর মধ্যে আবার নিজের সন্তানের মৃত্যু ওকে বিধ্বস্ত করে ছেড়েছে। আমি বুঝতে পারছি তোমার কষ্ট মা। সন্তানকে হারিয়েছ, স্বামী তোমাকে নিজের থেকে সরিয়ে দিচ্ছে, তা মানতে তোমার কষ্ট হচ্ছে। কিন্তু মা জানো, আমার ছেলেটা ইচ্ছে করে কিন্তু তোমার সাথে এমন করছে না। আসলে ওর রাগ একটু বেশি, সেই জন্য না চাওয়া সত্ত্বেও তোমার সাথে খারাপ আচরণ করে ফেলছে। তুমি তার কথায় আঘাত পাচ্ছ, তা বুঝতে পারলে প্রিন্স কখনোই তোমাকে আঘাত করতো না। একটা কথা তোমাকে না বললেই চলে না, প্রিন্স সবসময় অতীতকে ভুলে থাকতে চেষ্টা করতো কিন্তু পারতো না। তুমি ওর জীবনে আসার পরে একটু একটু করে অতীতকে ভুলতে সফল হচ্ছিল, কিন্তু একটা ঘটনা ওকে তা নতুন করে স্মরণ করিয়ে দিল। তুমি কি জানো তোমার সাথে প্রিন্সের ছোটবেলায় বিয়ে হয়েছে? মেহেক সাখাওয়াত হোসেনের কথা শুনে বলল, এসব কি কথা বলছেন আব্বু? আমি সত্যি কথা বলছি, তোমার আর প্রিন্সের বিয়ে হঠাৎ করে হয়নি। তোমার আর প্রিন্সের একবার পারিবারিকভাবে ছোটোবেলায় বিয়ে হয়েছে। সেই বিয়েতে আমি উপস্থিত ছিলাম। তোমাদের বিয়ের 1 বছর পর তোমার বাবা মারা যান। তোমার বাবা মারা যাবার বেশ কিছুদিন তোমার মামা তোমাদের সাথে যোগাযোগ রেখেছে, কিন্তু তোমার মায়ের সাথে রাশেদ হাসানের বিয়ের পর তোমাদের সে এই পরিবারের কাছ থেকে লুকিয়ে ফেলে। সেই থেকে মুন ও তোমাকে প্রিন্স খুঁজে বেরিয়েছিল। দিন যায়, মাস বছর কেটে গেছে, তবুও আমার ছেলে প্রিন্স সবসময় তোমার অপেক্ষায় ছিল। তোমাকে ফিরে পাবে সে বিশ্বাস খুঁজে বেরিয়েছে বছরের পর বছর। তোমার দেখা পাওয়ার সম্ভাবনা নেই জেনেও আমার ছেলেটা কখনো অন্য নারীর সাথে সম্পর্ক গড়েনি, তোমাকে ঠকানো হবে ভেবে। তোমাকে খুঁজতে হবে। একদিন রাশেদ হাসানের দেখা পেয়ে যায়, তার পেছনে লোক লাগিয়ে তারপর মুন ও তোমার খোঁজ পায়। তোমার খোঁজ পাওয়াতে ওর চোখে মুখে সেদিন আমি একটু খুশি ঝিলিক দেখেছি অনেক বছর পর। তোমাকে আবারও বিয়ে করে সেদিন, যেদিন আমাকে ফোন করে উচ্ছ্বাস ভরা কণ্ঠে বলল, বাবা আমার বউকে পেয়ে গেছি, আমার অপেক্ষা প্রহর শেষ হয়েছে। মেহেক মা, বয়স তো আমার কম হয়নি যে এটা বুঝতে পারবো না যে ছেলে আমার তোমাকে ছোট থেকেই ভালোবাসে। আমি বিশ্বাস করি আমার ছেলে তার ভালোবাসাকে কষ্ট পেতে দেবে না। রাশেদ ওর কোবরার ছবলে ছেলেটা বিধ্বস্ত হয়ে গেছে, সেই জন্য হয়তো তোমার সাথে অভিমান করে দূরে সরিয়ে দিয়েছে। দেখবে কিছুদিন পর সব ভুলে তোমাকে আপন করে নেবে। তাছাড়া ওর মন জয় করতে তোমাকে আমি সাহায্য করব। মেহেককে আরো কিছুক্ষণ বুঝিয়ে ঘুমাতে পাঠিয়ে সাখাওয়াত হোসেনও ঘুমাতে চলে গেল। মেহেক রুমে এসে দেখে মন ঘুমাচ্ছে। বোনের কাছে গিয়ে কপালে একটা চুমু দিয়ে সরে বসে বসে ভাবছে, এতদিন না বুঝে মানুষটাকে কথার আঘাতে চূর্ণ বিচূর্ণ করেছে। প্রিন্স ওর কাছে আসতো ভালোবাসা ও স্বামীর অধিকার নিয়ে। প্রিন্সের চোখে নিজের জন্য ভালোবাসা দেখেও সে তা বিশ্বাস করেনি। উল্টো সে কিনা ভাবতো প্রিন্স নিজের চাহিদা পূরণ করতে ওর কাছে এসেছে। প্রিন্সের কাছে ওর অবস্থান একজন রক্ষিতা ছাড়া বেশি কিছু নয়। ছি ছি, সে সময় চিন্তা ভাবনা ওর কতটা জঘন্য লেভেলের ছিল। একজন স্ত্রী হয়ে রক্ষিতা ভেবে নিজেকে কত ছোট করেছে ও নিচে নামিয়েছে। কিন্তু আদৌ কি এমন করার প্রয়োজন ছিল? মেঘ ভুল বুঝিয়ে সে সময়ে কথার আঘাতে প্রিন্সকে নানাভাবে জর্জরিত করত, যে এখন ভাবলে ও লজ্জা ও শরমে মাথা নিচু হয়ে যাচ্ছে। মেহেক আবার এটাও ভাবছে মানুষটি কাছে থেকে অচেনা রয়ে যায় তার কাছে। মেহেক প্রিন্সকে হৃদয় দিয়ে উপলব্ধি বা চিনতে পারেনি, সেজন্য মেহেক দোষী হলেও এই দোষটা করেছে প্রিন্সের কারণে। প্রিন্স কখনো মেহেকের কাছে নিজেকে তুলে ধরেনি। প্রিন্সের ভেতরে অজানা অধ্যায়গুলো মেহেকের সামনে খুলে দেয়নি। মেহেকের সামনে সবসময় নিজেকে খারাপভাবে উপস্থাপন করে এসেছে। প্রিন্সের কাজ কর্মময় তাকে ভুল বোঝার জন্য বেশি দায়ী ছিল।
তবে প্রিন্সের অতীত এতটাই কষ্টদায়ক ছিল, হয়তো সেজন্য হয়তো নিজের মুখকে মুখোশের আড়ালে রাখতো। তাছাড়া প্রিন্স ওকে সবকিছু খুলে বললেও হয়তো সে সময় মেহেক তার কথা বিশ্বাস করতো না। ওর চোখের সামনে তো বাবা নামক পর্দায় ঢাকা ছিল, সেক্ষেত্রে প্রিন্সকে দোষ দেওয়া যাবে না। তবে হ্যাঁ, নিজের সন্তানের মৃত্যুর জন্য কোনো না কোনোভাবে মেহেক নিজে দায়ী, এটা সে অস্বীকার করতে পারবে না। একজন কতটা কষ্ট পেলে তার ভালোবাসার অপর মানুষটিকে ত্যাগ করতে চায়, তা মেহেক বুঝতে পারছে। জীবন সবাইকে দ্বিতীয়বার সুযোগ দেয় না, কিন্তু প্রিন্স ওকে বাড়িতে থাকতে দেওয়াতে সে দ্বিতীয়বার সুযোগ পেয়েছে নিজের ভুলগুলো শুধরে নেওয়ার। তা কিছুতেই হাতছাড়া করবে না। এসব ভাবতে ভাবতে মেহেক একসময় ঘুমিয়ে যায়। সময় কারোর জন্য থেমে থাকে না, সময় তার আপন গতিতে চলে। সেদিনের পর থেকে কেটে গেছে আরো 6 মাস। সাখাওয়াত হোসেন প্রিন্সের পছন্দ অপছন্দ, ভালো লাগা খারাপ লাগা সবকিছু মেহেককে বলেছে, এই আশায় যাতে মেয়েটা তার ছেলের মন জয় করতে পারে। তার ছেলেটা মেহেককে আগের মতো ভালোবেসে কাছে টেনে নেন। এমন মিষ্টি একটা মেয়েকে তার ছেলে ভালো না বেসে থাকতে পারবে না, তিনি মনে করেন। এদিকে মেহেক তার শ্বশুরের কাছে প্রিন্সের সম্পর্কে জেনে নিয়ে কোমরে ওড়না আঁচল গুজে লেগে রয়েছে প্রিন্সের মন জয় করতে। সেদিকে পাত্তা না দিয়ে প্রিন্স কয়েকবার আলাদা হওয়ার জন্য তোড়জোড় করেছে, তবে মেহেকের জন্য তা পারেনি। মেহেক প্রিন্সকে থ্রেট দিয়েছে, আপনি যেই মুহূর্তে আমাকে ত্যাগ করবেন, আমি সেই মুহূর্তে আমার জীবন ত্যাগ করব। আর আমার মৃত্যুর জন্য আপনি দায়ী থাকবেন। এখন ভেবে দেখুন আমাকে ত্যাগ করতে চান কিনা। এ কথা শুনে প্রিন্সের আর সাহস হয়নি মেহেককে ত্যাগ করার। বলা তো যায় না এ মেয়ে সত্যি সত্যি নিজেকে শেষ করে দিতে পারে, কিন্তু প্রিন্স বেঁচে থাকতে তা হতে দিতে পারবে না। মেহেকের কথায় কাজ হয়েছে। এরপর প্রিন্স কখনো ওকে ছেড়ে দেওয়ার কথা মুখে আনেনি, তবে এরপর থেকে সব সময় ওর কাছে থেকে দূরে দূরে থাকার চেষ্টা করছে। তবে তা দেখেও মেহেক হাল ছাড়েনি। এতদিন ধরেও চেষ্টা করেও প্রিন্সের মন জয় করতে পারেনি। তবে সম্পর্কে আগে থেকে কিছুটা উন্নতি হয়েছে। এখন মেহেকের জায়গা প্রিন্সের হৃদয়ে না হলেও রুমে হয়েছে। নাটক সিনেমার মতো একজন ফ্লোরে অন্যজন খাটে ঘুমায় না, এক বিছানায় দুজন পাশাপাশি ঘুমায়। কখনো কখনো শরীরের টানে দুটি দেহ কাছাকাছি আসা হয়, অন্য সব স্বামী স্ত্রীর মতোই। তবে সেখানে প্রিন্সের ভালোবাসার ছিটে ফোটাও আছে কিনা মেহেকের সন্দেহ। প্রিন্সের মুখে মেহেক আগের মতো করে জান বউ পরি শুনতে ছটফট করে, কিন্তু আর সে শব্দগুলো শুনতে পায় না। প্রিন্স ওকে এখন মেহেক বলেই ডাকে। তার ছটফটানি কি প্রিন্স দেখে না, নাকি তা দেখেও প্রিন্স এড়িয়ে যায়? মানুষটা আগের থেকে অনেক বদলে গেছে। এখন আর হুটহাট করে বলে না, একটু কাছে আসো না বউ, তোমার ভালোবাসা আর তৃষ্ণা পেয়েছে, আমার বুকে এসো না একটু, আমি তোমার নেশায় নেশাগ্রস্ত হই। এখন আর আগের মতো মেহেককে কাছে ডাকে না, কেমন চুপচাপ হয়ে গেছে। দেখলে মনে হয় যেন মানুষটাকে নির্লিপ্ততা ঘিরে রেখেছে। প্রিন্সকে আগের মতো করতে মেহেক উঠে পড়ে লেগেছে। আজকাল মেহেক প্রিন্সের আশেপাশে কারণে অকারণে ঘুরঘুর করে, প্রিন্সের হৃদয় নামক রাজ্য জয় করার আশায়। মেহেক নিজের সবটুকু ভালোবেসে উজাড় করে দিচ্ছে তার মনের মানুষকে। মেহেকের ভালোবাসার প্রতিদান হিসেবে প্রিন্সের কাছ থেকে কিছু চায় না। তার ভালোবাসা প্রিন্সের সাড়া মিলছে না তা ঠিক, তবে ভালোবাসার মানুষটি যে তাকে অবহেলা অবজ্ঞার চোখে দেখছে না, সেটাই অনেক। কিছুদিন পর মেহেক ইদানিং একটু সাহসী বা বেপরোয়া হয়ে গেছে। প্রিন্সকে একা পেয়ে মাঝে মাঝে জাপটে ধরে হুটহাট চুমু দিয়ে বসে। সে সময় প্রিন্স বিরক্তিকর দৃষ্টিতে ওর দিকে তাকায়, তা দেখে মেহেক মজা পায়। মেহেক প্রিন্সের আশেপাশে হাসি খুশি মুখে থাকলেও একা হলে বালিশে মুখ গুজে কাঁদে। প্রিন্সের নীরবতা ও বাচ্চাটার কথা মনে করে কেঁদে বালিশ ভেজায়। ক্ষণিকে সে অশ্রু দেখায় না কাউকে। তবে মেহেক মন খারাপ বেশিক্ষণ স্থায়ী হতে পারে না মুনের জন্য। মুন স্কুল শেষে বাসায় এসে বোনের পিছনে আঠার মতো লেগে থাকে। সে বাসায় না থাকলে তার বোনটা যে পুচকের কথা ভেবে কষ্ট পায় ও কান্নাকাটি করে, তা প্রিন্স ভাইয়া ওকে বলেছে। সেজন্য মুন বাসায় এসে বোনের কাছে নিজের আবদারের ঝুলি খুলে বসে, আর তা পূরণ করতে মেহেক ব্যস্ত হয়ে পড়ে। অন্যদিকে প্রিন্স আজকাল তার ব্যবসায় নিজেকে ব্যস্ত করে রেখেছে, যাতে মনকে শান্ত করতে পারে। কিন্তু আসলে কি মনকে শান্ত, নাকি নিজের সাথে প্রতিনিয়ত অভিনয় করে? ইদানিং মেহেকের কর্মকাণ্ড প্রিন্সকে বড় ভাবাচ্ছে। প্রিন্স প্রতিদিন একটু একটু করে বদলে যাওয়া মেহেককে নিয়ে না যাওয়া সত্ত্বেও ভাবতে হচ্ছে। এমন একটা সময় ছিল প্রিন্স মেহেকের কাছাকাছি যেতে ছটফট করত, আর এখন তার কাছে আসার জন্য মেহেক ছটফট করে। মেহেক ভাবে, ওর সেই ছটফটানি আমার চোখে পড়ে না, কিন্তু সে তো জানে না কোনো কিছু আমার চোখের আড়াল হওয়া সহজ নয়। ওর কষ্ট কিছুটা লাঘব করতে মনকে ওর পিছনে লাগিয়ে দিয়েছি। ওর চোখের পানি দেখলে কষ্ট হয়, তবে কাছে গিয়ে বুকে জড়িয়ে ধরতে পারি না, কারণ ওর ভুল, আমার অসহায়ত্ব
এক সময় ওকে ত্যাগ করার জন্য আমার কঠোর অবস্থানে থাকার কথা মনে পড়ে যায়। ওর জেদের কারণে একসাথে থাকলেও সময়ের স্রোতে আমাদের মাঝে দূরত্ব এসে জায়গা করেছে। এক হতে চেয়েও পারছি না। আমাদের মধ্যে বাধা হয়ে দাঁড়ায় এক অদৃশ্য দেয়াল। সময় মানুষকে কতটা বদলে দিবে তা কেউ জানে না। এখনের জীবনের প্রতি আমার কোনো চাওয়া পাওয়া নেই। 1 বছর আগের মতো করে এখন আর হৃদয়ের মাঝে ভালোবাসাটা তেমন অনুভব হয় না। কেমন যেন যান্ত্রিক মানব হয়ে গেছি। বিশ্বাস, ভালোবাসা ও সন্তানকে হারিয়ে জীবনকে অভিশপ্ত ও বিষাদময় মনে হয়। কিচ্ছু ভালো লাগে না। বাচ্চাটা রক্ত মাখা মাংসপিণ্ড চোখের সামনে ভেসে ওঠে, তখন আমার বাঁচতে ইচ্ছা করে না। মন, বাবা ও মেহেকের কথা ভেবে এখনো বেঁচে আছি। প্রিন্স মনে মনে এসব ভেবে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। অন্যদিকে সাখাওয়াত হোসেনের শরীরটা আজকাল ভালো যাচ্ছে না। তার বেশিরভাগ সময় কাটছে শুয়ে বসে। মেহেক দিনে কয়েকবার এসে খোঁজ খবর নেয়। প্রিন্স অবশ্য তার শরীর অবস্থার কথা জানে না, কারণ প্রিন্স যখন বাসায় আসে সে সময় সাখাওয়াত হোসেন ঘুমে থাকেন। ইদানিং প্রিন্স খুব ভোরের দিকে অফিসে যাওয়াতে ছেলের সাথে দেখা হচ্ছে না সাখাওয়াত হোসেনের। এসব কথা ভেবে সাখাওয়াত হোসেনের মনক্ষুণ্ণ হলো। ছেলেটা নিজের দুঃখে এতই মগ্ন, তার দিকে নজর দেওয়ার সময় কোথায়। অন্যদিকে প্রিন্স আজকে সন্ধ্যায় তাড়াতাড়ি বাসায় এসেছে। কয়েকদিন ধরে বাসায় ফিরতে বেশ রাত হয়ে যাচ্ছে, সেজন্য প্রিন্সের সাথে তার বাবার দেখা হচ্ছে না। মূলত সে কারণে সন্ধ্যায় বাড়িতে ফেরা। প্রিন্স বাসায় এসে নিজের রুমের দিকে যাচ্ছিল ফ্রেশ হতে। সে সময় জন প্রিন্সকে ডেকে বলল, বস, কিছু কথা বলার ছিল, আপনার সময় হবে? প্রিন্স জনের কথা শুনে দোতলায় না গিয়ে ড্রয়িং রুমে বসে বলে। জন, কোনো সমস্যা? কিছু লাগবে তোমার? জন প্রিন্সের কথা শুনে কিছুক্ষণ সময় নিয়ে বলল, আসলে বড় স্যার দেশে যতদিন থাকে ততদিন তার দেখাশোনার দায়িত্ব প্রথম থেকে আমাকে দিয়েছিলেন। সেজন্য মনে হলো বড় স্যারের বিষয়ে আপনার সাথে কথা বলাটা জরুরি হয়ে দাঁড়িয়েছে। প্রিন্স জনের কথা শুনে রাগী চোখে তাকিয়ে বলল, জন, তুমি কি ভুলে গেছো আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা পছন্দ করি না? তাই যা বলবে সরাসরি বলো। সরি বস, আসলে বস স্যার কিছুদিন ধরে অসুস্থ হয়ে পড়েছে, ঠিকমতো খাওয়া দাওয়া করছে না, ডাক্তারের কাছেও হয়তো যায়নি। প্রিন্স জনের মুখে কথাটা শুনে দৌড়ে সাখাওয়াত হোসেনের রুমে যায়। ওখানে গিয়ে দেখে সাখাওয়াত হোসেনের বুকে হাতে বিছানায় বসে চোখ বন্ধ করে রয়েছে। প্রিন্স বিছানায় বসে সাখাওয়াত হোসেনের দিকে তাকিয়ে বলল, বাবা, তোমার কি হয়েছে? এভাবে বসে আছো কেন? শরীর খারাপ? সাখাওয়াত হোসেন প্রিন্সের আওয়াজ শুনে চোখ খুলে ছেলের দিকে তাকিয়ে স্মিত হেসে বলে, আমি ঠিক আছি বাবা, তুই কেমন আছিস? প্রিন্স সাখাওয়াত হোসেনের আরেকটু কাছে গিয়ে বলল, আমি তো ঠিকঠাক আছি, কিন্তু তোমাকে তো আমার কাছে ঠিক মনে হচ্ছে না। সাখাওয়াত হোসেন প্রিন্সের কথা শুনে বলেন। আমার আবার কি হবে? প্রিন্স সাখাওয়াত হোসেনের মুখের দিকে তাকিয়ে বলে, কয়েকদিন ধরে তোমার সাথে আমার দেখা হচ্ছে না, সেই জন্য বাবা তোমার আমার উপরে অভিমান হয়েছে, তাই তো? আসলে নতুন প্রজেক্ট নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর তুমি তো জানো আমি কাজের মধ্যে থাকলে ডুবে যাওয়ার বদভ্যাস আছে। তুমি মন খারাপ করো না। এবার বলো তো, বুকে হাত দিয়েছিলে কেন? এমনি তো কয়েকদিন ধরে অস্থির লাগছে। প্রিন্স সাখাওয়াত হোসেনের কথা শুনে তাকে হাসপাতালে নিয়ে যেতে চায়। সাখাওয়াত হোসেন বলেন, এখন শরীর কিছুটা ঠিক আছে, আজকে ডক্টরের কাছে যাব না। যদি আগামীকাল শরীর ঠিক না হয় তবে যাব। কালকে তোমাকে ডাক্তারের কাছে যেতেই হবে। তোমার কোনো আপত্তি কিন্তু আমি শুনবো না। সাখাওয়াত হোসেন ছেলের কথা শুনে খুশি হয়ে যায়। বাবা ছেলে অনেকক্ষণ কথা বলল। প্রিন্স জনকে ডেকে খাবার এনে দিতে বলল। জন খাবার রুমে দিয়ে গেলে প্রিন্স নিজের হাতে সাখাওয়াত হোসেনকে খাওয়ায়। এর মধ্যে মেহেক এসে একবার সাখাওয়াত হোসেনকে রেখে যায়। প্রিন্স সাখাওয়াত হোসেনের খাওয়া শেষ হলে আরও কিছুক্ষণ তার সাথে কাজের বিষয়ে গল্প করে। ওখান থেকে নিজের রুমে চলে গেল। প্রিন্সের মেজাজ খারাপ হয়ে আছে। যে মানুষটি তাকে একদিন নতুন জীবন দিয়েছে, কাজের ব্যস্ততার জন্য তার প্রতি অবহেলা হয়ে গেছে, কথাটা ভেবে কষ্ট হচ্ছে। তাছাড়া সে না হয় কাজে ব্যস্ত ছিল, কিন্তু মেহেক তো বাসায় ব্যস্ত ছিল না। ও জানতো বাবা অসুস্থ, তবুও কেন আমাকে জানায়নি? বাসায় এলেই বকবকে কান ঝালাপালা করে দেয়, অথচ বাবার অসুস্থতার কথাটা বলতে পারেনি। এটা ভেবে প্রিন্সের রাগ হচ্ছে। প্রিন্স ফ্রেশ হয়ে নিচে নেমে হালকা পাতলা কিছু খেয়ে সে রুমে এসে বিছানায় শরীরটাকে মেলে দেয়। খুব ক্লান্ত লাগছে, বসে থাকতে পারছে না। অন্যদিকে মেহেক প্রিন্স ও মুনের খাওয়া শেষ হলে নিজেও খেয়ে নিল। মুনের সাথে কিছুক্ষণ গল্প করে নিজের রুমে চলে এসেছে।
মেহেক রুমে ঢুকে দেখে প্রিন্স কপালে হাত রেখে চোখ বন্ধ করে শুয়ে আছে। মেহেক তা দেখে ধীরে ধীরে প্রিন্সের কাছে গিয়ে নিঃশব্দে বিছানায় উঠে প্রিন্সের কপাল থেকে হাত সরিয়ে চুমু দিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। প্রিন্স মেহেকের দিকে বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে ওর হাত সরিয়ে দেয়। মেহেক তা দেখে মুচকি হেসে প্রিন্সের বুকের ওপর থুতনি রেখে তাকিয়ে আছে। প্রিন্স কিছুটা রুক্ষতার সাথে বলে, মেহেক, বিরক্ত করবে না, আমি ক্লান্ত, আমাকে ঘুমাতে দাও। মেহেক প্রিন্সের কথা শুনে ঝটপট নাকের ডগায় চুমু দিয়ে বলল, আপনার সব ক্লান্তি নিমিষেই দূর করে দিব। বুকের ওপর থেকে সরে ঘুমাও, আর তোমাকে কিছু করতে হবে না, আমাকে একটু শান্তিতে ঘুমাতে দাও। মেহেক প্রিন্সের কথা শুনে ওর মুখের অবস্থা দেখে বুঝতে পারছে না মেহেক প্রিন্সের কথা শুনে ও মুখের অবস্থা দেখে বুঝতে পারছে মন খারাপ। তাছাড়া ইদানিং মানুষটার মুখে হাসি দেখে না বললেই চলে, তাই তো দুষ্টুমি করে প্রিন্সের মন ভালো করতে চাচ্ছে। মেহেক প্রিন্সের বুকে নাক দিয়ে সুরসুরি দিচ্ছিল। এতে প্রিন্স রেগে মেহেককে নিজের কাছ থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, বললাম তো আমাকে বিরক্ত করবে না, তবুও কেন বিরক্ত করছো? এত চাহিদা কেন তোমার? শরীরের উত্তেজনা মনে হয় বেড়ে গেছে। বেহায়াপনারও তো একটা সীমা থাকা উচিত। সব সময় আমার সাথে ঘেঁষাঘেঁষি না করলে চলে না। আমাকে কি মানুষ মনে হয় না যে যখন তখন তোমার ডাকে সাড়া দিতে হবে? মেহেক প্রিন্সের কথা শুনে লজ্জায় কুঁকড়ে যায়। ছি ছি, প্রিন্স তাকে এত ছোট চোখে দেখছে ভাবতেই মেহেকের নিজের প্রতি ঘৃণা হচ্ছে। ঘৃণায় ও লজ্জায় চোখে পানি এসে গেছে। মেহেক অন্যদিকে ফিরে চোখ বন্ধ করে শুয়ে রইল। মেহেকের চোখের পানি দেখে প্রিন্সের মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে। এভাবে মেয়েটাকে না বললেই হতো। এমনিতেই মেয়েটা হয়তো মনের সাথে যুদ্ধ করে ওর সাথে সম্পর্কটা স্বাভাবিক করতে চাচ্ছে, আরও কিনা উল্টাপাল্টা কথা বলে মেহেককে কষ্ট দিল। আসলে বাবার শরীর খারাপ দেখে মনটা অস্থির হয়ে আছে। তাছাড়া মেহেক তো পারত বাবার অসুস্থতার কথা ওকে জানাতে। এসব ভেবে মনটা বিক্ষিপ্ত হয়েছিল, তাই তো মেহেকের সাথে খারাপ ব্যবহার করে ফেলেছে। পরের দিন সকালের দিকে প্রিন্স সাখাওয়াত হোসেনকে ডাক্তার দেখাতে নিয়ে যায়। ডাক্তার সব শুনে ও সাখাওয়াত হোসেনকে পরীক্ষা করে বলেন, সাখাওয়াত হোসেনের হার্টে 3টি ব্লক ধরা পড়েছে, রিং পরাতে হবে। প্রিন্স ডাক্তারের সাথে পরামর্শ সাখাওয়াত হোসেনকে হসপিটালে ভর্তি করে দেয়। প্রিন্সের সাথে ডাক্তার ইজাজ ও রনি এসেছে। হসপিটালে সব কাজ শেষ করে রনিকে এখানে রেখে ইজাজকে নিয়ে হসপিটাল থেকে বের হয়ে যায়। প্রিন্স ইজাজকে বলে, তোমাকে বাসায় নাকি হসপিটালে নামিয়ে দেব? ভাইয়া, আমাকে হসপিটালে নামিয়ে দিলেই হবে। দুজনে চুপচাপ গাড়িতে বসেছিল। সে সময় ডাক্তার ইজাজ প্রিন্সকে বলে, ভাইয়া, আপনার মনের অবস্থা বুঝতে পারছি, তবে পিছনে কষ্ট ভুলে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। আঙ্কেল ও ভাবির কথা ভেবে শক্ত হতে হবে। প্রিন্স ডাক্তার ইজাজের কথা শুনে শুধু বলে। এর মধ্যে গাড়ি ডাক্তার ইজাজের হসপিটালে এসে পড়লে প্রিন্সের কাছ থেকে বিদায় নিয়ে ডাক্তার ইজাজ গাড়ি থেকে নেমে হসপিটালের ভেতরে ঢুকে গেল। সেদিক থেকে চোখ সরিয়ে প্রিন্স গাড়ি ঘুরিয়ে যেতে নিলে দেখে ডাক্তার ইজাজ তার মোবাইল গাড়িতে রেখে গেছে। প্রিন্স গাড়ি থামিয়ে গাড়িতে থেকে নেমে ডাক্তার ইজাজের ক্যাবিনের দিকে যায়। প্রিন্স ওখানে গিয়ে ডাক্তার ইজাজকে মোবাইল দিয়ে বিদায় নিয়ে আসতে গেলে মাথাটা ঘুরে উঠলে অজ্ঞান হয়ে পড়ে। পাশে ডাক্তার ইজাজ থাকায় দ্রুত প্রিন্সকে ধরে ফেলে। প্রিন্সকে ধরে চেয়ারে বসিয়ে দেয়। ডাক্তার ইজাজ প্রিন্সের দিকে তাকিয়ে দেখে প্রিন্স অজ্ঞান হয়ে গেছে। তা দেখে ডাক্তার ইজাজ দ্রুত টেবিল থেকে পানি ভর্তি গ্লাস নিয়ে প্রিন্সের চোখে মুখে পানির ঝাপটা দেয়। এরপর একে একে তার প্রেশার ও পালস চেক করে দেখছে সব ঠিকঠাক আছে কিনা। চেক করে সবকিছু নর্মাল আছে দেখে ডাক্তার ইজাজ স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। ডাক্তার ইজাজ প্রিন্সের জ্ঞান ফেরার জন্য অপেক্ষা করছে। এদিকে অপেক্ষা করার কিছুক্ষণের মধ্যে প্রিন্সের জ্ঞান ফিরে। তা দেখে ডাক্তার ইজাজ প্রিন্সকে বলে, ভাইয়া, আপনার আবারও এমন হচ্ছে, আর আপনি আমাকে এই কথাটা একবার বলেননি কেন? তাছাড়া আপনার বারবার এমন কেন হচ্ছে তা জানতে হবে তো। এটা নিয়ে আর হেলাফেলা করা ঠিক হবে না ভাইয়া। আজকে আপনাকে পুরো বডি চেক আপ করাতেই হবে। আসলে প্রিন্সের সাথে আগেও কয়েকবার এমন হয়েছে। বিগত কয়েক মাস ধরে প্রিন্স মাঝে মাঝে কিছু সময়ের জন্য জ্ঞান হারায়, তবে কিছুক্ষণের মধ্যেই আবার ঠিক হয়ে যায়। আগেও একবার ডাক্তার ইজাজের সামনে জ্ঞান হারিয়ে ফেলেছিল। সে সময় ডাক্তার ইজাজ প্রিন্সকে কিছু চেক আপ করতে বলে, কিন্তু প্রিন্স তা করেনি, বরং এগুলো অনিদ্রা থেকে হচ্ছে বলে কাটিয়ে দেয়। প্রিন্স বরাবরই নিজের প্রতি উদাসীন, তাই আজকে ডক্টর ইজাজ যখন তাকে চেক আপ করতে বলছে, সেদিনের মতো আজকেও প্রিন্স ডাক্তার ইজাজের কথা শুনে বলে, ধুর, বাদ দাও তো, এই সমস্যা সচরাচর হয় না। আচ্ছা, এই সমস্যা সচরাচর হয় না তো যে এত চিন্তা করতে হবে।
তাছাড়া আমি যখন কোনো কিছু নিয়ে বেশি চিন্তা করি বা অনিদ্রায় থাকি তখন শুধু এমন হয়, আবার এমনিতেই তা কয়েক মিনিট পর ঠিক হয়ে যায়। তোমরা ডাক্তারেরা রোগী পেলেই এই টেস্ট ওই টেস্ট করতে বলে অস্থির করে ফেলো, টাকা কামানোর উদ্দেশ্যে, তা আমি জানি। আসলে প্রিন্স এই কথা বলে এখান থেকে কেটে পড়তে চেয়েছিল। ডাক্তার ইজাজ প্রিন্সের কথা শুনে রাগ হয়নি। সে প্রিন্সকে ভালো করেই চেনে। কথাটা তাকে অপমান করতে বলেনি, বরং এসব চেক আপ না করানোর ধান্দা। তাই ডাক্তার ইজাজ প্রিন্সকে বলে, আজকে আপনার এসব কথায় কাজ হবে না। সবসময় একটা না একটা কারণ দেখিয়ে আমাকে কথা জালে আটকে কেটে পড়েন, আসতে পারবে না। তাই আমি আপনার শরীরে সম্পূর্ণ পরীক্ষা নিরীক্ষা না করে ছাড়বো না। এই ডাক্তার, তুমি বেশি বেশি করছো কিন্তু। ভাইয়া যাই বলেন না কেন, আমি আজকে ভয় পেয়ে পিছু হাঁটবো না। তাছাড়া আপনার এটা কেন হচ্ছে জানতে হবে তো। সব কিছু নিয়ে হেলাফেলা ঠিক নয় ভাইয়া।